শোনো রাজকমল, কালকে আরবিসি কোম্পানির সাথে মিটিং আছে, তো তুমি অবশ্যই মিটিংয়ে অ্যাটেন্ড করবে। আর কোম্পানি যত হিসাব আছে আজকে রাতের মধ্যে চাই কিন্তু আমার। কিন্তু স্যার আজকে রাতের মধ্যে তো করা সম্ভব না কোনো মতেই। আমি ওসব কিছু শুনতে চাই না, আমার আজকে রাতের মধ্যে সমস্ত হিসাব চাই। ওকে স্যার, হয়ে যাবে। আমার নাম রাজকমল চট্টোপাধ্যায়। ভাগ্য করে একখানা বস পেয়েছি আমি, সারা দিন রাত খালি দাঁত খিঁচুনি। যদিও আমি এই কাজটা ছেড়ে দেওয়ার খুবই চেষ্টা করছি, কিন্তু অন্য কোনো কাজ পাচ্ছি না আমি। দেশের যা অবস্থা তাতে কাজ পাওয়া তো খুবই কঠিন হয়ে পড়েছে আজকের দিনে। আজকে পুরো কোম্পানির হিসাব লিখে আমার যে বাড়ি যেতে অনেকখানি দেরি হবে তা আমি বুঝতেই পারছি। তাই বেশি দেরি না করে হন্তদন্ত করে আমি কাজ করা শুরু করলাম। কাজ প্রায় শেষ করে উঠতে রাত্রির 10টা বেজে গেল। যেহেতু আমাদের প্রাইভেট কোম্পানি, তাই বলতে গেলে প্রায় সারা রাতই আমাদের অফিস খোলা থাকে। আমার কাজ শেষ হয়ে যাওয়াতে আমি অফিস থেকে বাড়ির দিকে রওনা দিলাম। বেশ অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে রাস্তায় গাড়ি ঘোড়া একটাও দেখতে পেলাম না, তাই আমি দেরি না করে পা দিয়ে হাঁটা লাগাই। ওখানে যাওয়ার পথে আমার চোখে পড়ে একটা সুন্দর জায়গা, যা বলতে গেলে আমাকে অফিসের সারাদিনের ক্লান্তি থেকে মুক্তি দিতে পারে। জায়গাটা বেশ সুন্দর। এর আগে এতবার গিয়েছি এই রাস্তা দিয়ে, কিন্তু কোনো দিনই আমার চোখে পড়েনি। ভাবলাম গাড়িতে বসে যাওয়ার জন্য, মনে হয় আমি ঠিকমতো লক্ষ্য করিনি। নদীর পাড়ে কয়েকটা বসার সিট করা রয়েছে। আমি আর বেশি দেরি না করে ওদিকে এগিয়ে গিয়ে একখানা বসার সিটে বসে পড়লাম। এদিকটায় বেশ নির্জন, একজনও লোকজনের দেখা পাওয়া যাচ্ছে না। আমিও একজন নির্জন প্রেমিক মানুষ। নির্জনতা এবং একাকিত্ব আমার ভীষণ প্রিয়। আমি যে বেঞ্চিটার ওপর বসে আছি, একটু পরে কেউ যেন আমার পাশে এসে বসল। অন্ধকারে ভালো মতো বুঝতে পারলাম না আমি, তবু মনে হলো বছর 10-এর একটি ছেলে। সাদা দাঁতগুলো দেখা যাচ্ছে, গায়ের রং অন্ধকারের সঙ্গে একাকার। আমি একটুখানি আলাপ করার জন্য ওকে জিজ্ঞাসা করলাম, কে রে তুই? আমি ভোলা, ভোলা বংশী। স্কুলে পড়িস? পড়া সাইডে দিছি। তা থাকা হয় কোথায়? ওই রেল কলোনিতে। বাড়িতে কে কে আছে? বাবা আছে, মা আছে, আমরা 5 ভাই। তা তোর বাবা কি করে? ভ্যানডেস্কা চালায় গো, ভ্যানডেস্কা। আর মা? আমার মা লোকের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে। তা তুই এত রাত্রে এখানে ওখানে ঘুরোঘুরি করছিস কেন? আমি তো রাতের বেলায় বেরোই গো, আমি তো দিনের বেলা বেরোই না। আমি সবই বুঝতে পারলাম, আর বলার দরকার হলো না ভোলা কেন পড়া ছেড়ে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, এখনই কিছু করিস তুই? কিছুক্ষণ চুপচাপ। আমি উত্তর না পেয়ে তার দিকে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই। ভারী অভদ্র তো, কিছু না বলেই চলে গেল। আর একটুখানি বসে আলমোড়া ভেঙে আমি ওখান থেকে উঠে পড়লাম এবং বাড়ির দিকে রওনা দিলাম। পরের দিনও একই রকম অবস্থা। মিটিংয়ের জন্য অনেকখানি দেরি হয়ে গেছে আমার, তাই আমি গুটি গুটি পায়ে অফিস থেকে বাড়ির দিকে রওনা দিয়েছি। এবং বাড়ি যাওয়ার পথে সেই স্থানটিকে দেখার পরে আমি আমার মনকে আটকে রাখতে পারলাম না। সেখানে গিয়ে আজকেও বসে পড়লাম এবং আমি সেই বসার স্থানে বসতে না বসতেই কোথা থেকে যেন সেই 10 বছরের ছেলেটা আবার এসে আমার পাশে বসেছে। তোর কি কোনো ডানাফানা আছে নাকি? কখন আসিস কখন যাস কোনো কিছু বোঝা যায় না। সে একটু মুচকি হাসল এবং হঠাৎ করে বলে উঠল, আমি কিছু করি না। চমকে গেলাম আমি। তারপর আমি বুঝতে পারলাম এটা আমার কালকের প্রশ্নের উত্তর। কিছুই না? না, এই ঘুরে ঘুরে বেড়াই। তোর বাবা তোকে বকে না? আমাকে ধরতে পারলে তো বকবে। এমন সময় দূরের কোনো গাড়ির হেডলাইটের আলোয় যেন ভোলা কোথায় অদৃশ্য হয়ে গেল। অদ্ভুত ছেলে তো, হঠাৎ করে যেন কোথায় ভ্যানিশ হয়ে গেল। সে যাই হোক, জায়গাটা কিন্তু বেশ অপরূপ সুন্দর। তাই মনে মনে ভাবলাম কাল থেকে অফিসে একটুখানি দেরি করে যাব এবং কাজ সেরে একটু দেরি করে ফিরব। এখানে বসলে মনটাও বেশ শান্তি অনুভব করে। যেমন ভাবা তেমন কাজ। অফিসে দেরি করে এসে অফিস থেকে দেরি করে বেরোলাম।
এবং সেই জায়গাতে পৌঁছে দেখি ভোলা বংশী আগে থেকেই বসে আছে। কিরে, আমি এলেই তুই আসিস? বলি, ব্যাপারটা কি? তোমাকে আমার ভালো লাগে বাবু। কেন রে? এই তো কদিন হলো আমাদের মধ্যে আলাপ হয়েছে, তার মধ্যেই আমাকে ভালো লেগে গেল? আমি লোক চিনি বাবু। তা কিভাবে চিনলি আমাকে? আমি তো তোমার সাথে সাথেই যাই, তোমার বাড়ি চিনেইছি। কি সুন্দর দুতলা বাড়ি। তোমারে কে যেন একটা এক বাটি মুড়ি দিয়ে গেল খেতে, আরও চা দিল। দুটো ছেলে এসে তোমাকে কাকু কাকু বলে ডাকলো, তুমি তাদের আদর করলে, আরও কাজু লজেন্স দিলে। আমার সারা দেহের চুল খাড়া হয়ে গেল। বলে কি ভোলা, যা বলছে অবিকল মিলে যাচ্ছে। আমি দোতলায় থাকি, কিভাবেই বা দেখলো সে? জানলা বরাবর দূরে একটা গাছ আছে। কি সর্বনাশ, ওতে রাতের বেলা উঠেছিল নাকি? পরের দিন অফিস ছুটি হয়ে যাওয়ার পরে আমি যখন ওখানে বসতে যাই, তখন ওই দিকের বেঞ্চিতে আমি আর বসলাম না। একটুখানি দূরে অন্য একটা বেঞ্চিতে বসলাম। কিছুক্ষণ পরে সেই মুশকিল আবারও এসে হাজির, এবং সে বলল, কাইল তো তুমি মুড়ি আর চা কিছু খেলেন না বাবু। তবে কি খেয়েছি? কেন, কেক? তোমার নাতির জন্মদিন ছিল গো, মোমবাতি জ্বলতেছিল, পিলিতি গান চলছিল, সব দেখেছি আমি। এত কৌতূহল কেন রে তোর? আমি ধমক দিতেই তার আর কোনো পাত্তা নেই, যেন ভোজবাজির মতো কোথায় একটা মিলিয়ে গেল ভোলা। আমিও ওখান থেকে উঠে বাড়ির দিকে ফিরে আসি, এবং বাড়ি থেকে আমি গাছটিকে দেখি কোথায় উঠে সে বসে আছে নাকি, কিন্তু কাউকেই ওই গাছের মধ্যে দেখতে পেলাম না। তারপর বেশ কয়েকদিন আমি আর ওখানে গেলাম না। দেখতে দেখতে প্রায় 10 দিন চলে গেল। ভেতর ভেতর থেকে আমি অস্থির হয়ে উঠেছি। একজন নির্জনতা প্রিয় মানুষ কিভাবে এত সুন্দর একটা নির্জন জায়গাকে এতদিন ছেড়ে ভুলে থাকতে পারে? অতএব ওখানে যাওয়া ছাড়া আর কোনো উপায় খুঁজে পেলাম না আমি। সব কিছুই প্রায় আগের মতো। আমি ওখানে গিয়ে বসে পড়লাম, কিন্তু মিনিট 20 হয়ে যাওয়ার পরেও আমি ভোলার কোনো অস্তিত্ব খুঁজে পেলাম না। মনে মনে ভাবলাম, বসতে না বসতেই তো হাজির হতো ভোলা। আজকে তো প্রায় আধা ঘন্টা মতো হয়ে গেল, ভোলার তো কোনো পাত্তাও পেলাম না। ছেলেটা বেশ ভালো, ওর সঙ্গে গল্প করেও আমি অনেকটা সুখ অনুভব করি। ভোলা বলেছিল ও নাকি রেল কলোনিতে বাড়ি, বাবা রিস্কাওয়ালা আর মা কাজের লোক। শুধু এইটুকুর ওপর ভরসা করে আমি রেল কলোনির দিকে এগিয়ে যেতে লাগলাম। কলোনিতে গিয়ে দেখি ভোলা বংশী নাম বলতেই সবাই চিনতে পারল। হইচই করে একটা ঘুপচি ঘরের সামনে নিয়ে এলো আমায়। ভোলার বাবা সবেমাত্র ভ্যান চালিয়ে তক্ষুনি বাড়ি ফিরেছে। গামছা কাঁধে শ্যামবর্ণের রুগ্ন একজন মানুষ। হ্যাঁ বাবু বলেন, ভোলা আমারই ছেলে। তা সে এখন কোথায়? সে এখন কোথায় বলতে বাবু, ভোলা তো কিছুদিন আগে বজবজ লোকালের সামনে গলা কাটা হয়ে পড়েছে। আমি অবাক হলাম, আমার বুকের ভেতরটা শূন্য হয়ে গেল। তাহলে এতদিন আমি কার সঙ্গেই বা কথা বললাম? কেই বা আমার সঙ্গে সঙ্গে গিয়ে আমার ঘরে এত কিছু দেখে ফেললো? তারপর থেকে আমি ঠিক করেছি ওখানে আমি আর কোনোদিনই যাব না।